স্টুডেন্ট, শুরু হচ্ছে আজকে আমাদের নেক্সট ক্লাস। তোমরা সবাই জানো আমরা কোথা থেকে আছি। আমরা আছি স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকে। আমাদের হেড ব্রাঞ্চ বালুরঘাট, এছাড়াও গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদা এই সমস্ত জায়গাতেও কিন্তু আমাদের ব্রাঞ্চ আছে। এবার পশ্চিমবঙ্গে যে সমস্ত এক্সামের প্রিপারেশন আমরা করিয়ে থাকি, এসএসসি জিডি বলো, এএনএম জিএনএম, ডাব্লিউবিপি, কেপি, ফুড এসআই আর পিএসসি ক্লার্কশিপ, স্টেট লেভেলের যে সমস্ত এক্সামগুলো হয় সব এক্সামের কিন্তু প্রিপারেশন আমরা করিয়ে থাকি। দীর্ঘ 8 বছর ধরে অসংখ্য ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণের একমাত্র সাথী হয়ে এসেছি আমরা। আমাদের কোচিং সেন্টারে তোমরা কি কি ফেসিলিটিস পেয়ে যাচ্ছ? তোমাদের এখানে প্রত্যেকটা বিষয় ভিত্তিক কিন্তু রয়েছে আলাদা আলাদা শিক্ষক। প্রত্যেকটা বিষয়ের উপরে বই, সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস এবং মক টেস্ট বা নোটস কিন্তু পিডিএফ আকারেও দেওয়া হয়। এছাড়াও সপ্তাহে একদিন করে ক্লাসে ওএমআর শিটের সম্পূর্ণ মক টেস্ট, মানে ফুল লেন্থ মক টেস্ট আমরা যেটাকে বলে থাকি, সেটা নেওয়া হয়ে থাকে। সম্পূর্ণ অফলাইন ক্লাস এবং সেই ক্লাসের রেকর্ডেড ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। যদি কোনো ক্লাস তোমরা না করতে পারো বা মিস হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু সেই ক্লাসটা তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে। এছাড়াও যে সমস্ত এক্সামের জন্য তোমাদের মাঠের প্রিপারেশন দরকার, তার জন্য কিন্তু আমাদের মাঠের ট্রেনারও রয়েছে। এছাড়াও আছে সন্ধ্যাবেলার আবাসিকের শিক্ষক। সন্ধ্যাবেলার ক্লাসটাকে আমরা সকলেই কিন্তু জানি যে আমরা কিন্তু এটাকে ডাউট ক্লিয়ারিং ক্লাস বলি। রোজ ক্লাসে তোমাদের যে সমস্ত প্রবলেমস গুলো থেকে যাচ্ছে সেগুলোকে সর্ট আউট করার জন্য বা সেগুলোর কিন্তু সলভ করার জন্য এই ইভিনিং ক্লাসটা আমাদের করা হয়। ঠিক আছে। তাছাড়াও স্মার্ট গ্যালাক্সি অ্যাপ বলো এবং স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলের ফ্রি ও পেইড ক্লাসও কিন্তু তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপে আমাদের প্রত্যেক দিন প্রতিটা বিষয়ের ওপরেই কিন্তু উত্তর বলো, মানে প্রশ্ন উত্তর এবং মক টেস্ট দেওয়া হয়ে থাকে। সেখানে তোমরা যত প্র্যাকটিস করবে তত নিজেদেরকে আরো বেটার করে তুলতে পারবে। এছাড়া তোমরা নিজেদেরকে জাজও করতে পারো যে তোমরা নিজেদেরকে নিজেরা কতটা প্রিপেয়ার করেছো আপকামিং এক্সামগুলোর জন্য। ঠিক আছে। এছাড়াও আমাদের শুধুমাত্র বালুরঘাট ব্রাঞ্চে কিন্তু আবাসিকের ব্যবস্থা রয়েছে। তোমরা যারা দূর থেকে এসে আমাদের কোচিং সেন্টার জয়েন করতে চাও তারা কিন্তু এখানে থেকে পড়াশোনা করতে পারো। ছেলে এবং মেয়েদের থাকছে কিন্তু এখানে আলাদা আলাদা আবাসিকের থাকার ব্যবস্থা। ছেলেদের ক্ষেত্রে এবং যারা আবাসিকে থাকতে চাও বা থাকতে চাইছো তাদের কিন্তু 2 বেলা খাওয়ার ব্যবস্থা এখানে রয়েছে। সেই ক্ষেত্রে পুরুষদের থাকা খাওয়া মিলিয়ে ছেলেদের ক্ষেত্রে লাগবে 2800 টাকা আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু লাগবে 3500 টাকা। অফলাইন কোর্সে ভর্তি হলে অনলাইন ক্লাসের সমস্ত সুবিধাই কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের 6 মাসের কোর্স ফি সেটা কিন্তু 8600 টাকা। 1 বছরের কোর্স ফিস 13600 টাকা। লাইফ টাইম প্যাকেজে যারা আসতে চাইছো তাদের ফিস থাকছে 19600 টাকা। এবার লাইফ টাইম প্যাকেজে যারা আসছো তারা কিন্তু একবার লাইফ টাইম কোর্সে ভর্তি হওয়ার পরে যতদিন পর্যন্ত কোনো এক্সামে ক্র্যাক না করে নিচ্ছ ততদিন কিন্তু তোমরা এখানে প্রিপারেশন নিতে পারবে। সেই জন্য কিন্তু কোনো বয়সের সময়সীমা থাকবে না। ঠিক আছে। মানে যতদিন তোমরা চাইছো পড়াশোনা করতে পারো, কোনো সময়সীমা এখানে থাকবে না। অনলাইন কোর্সের ক্ষেত্রে 6 মাসের ফিস কিন্তু থাকছে মাত্র আর মাত্র 999 টাকা। 1 বছরের ফিস মাত্র 1500 টাকা। সেই ক্ষেত্রে তোমাদের অনলাইন লাইভ ক্লাস এবং সেই ক্লাসের রেকর্ডেড ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। যে কোনো কোর্সের ক্ষেত্রে কমপক্ষে 3 দিন ক্লাস এবং ক্লাসের ডিউরেশন, ক্লাসের সময় কিন্তু 4 থেকে 4.5 ঘন্টা পর্যন্ত হয়। আমাদের অনলাইন ক্লাস যেটা তোমরা অনলাইন পেইড কোর্সে যদি কেউ ভর্তি হতে চাও সেটা কিন্তু সম্পূর্ণভাবে টেলিগ্রামের মাধ্যমে নেওয়া হয়। অনলাইন অ্যাডমিশনের জন্য এই যে স্ক্রিনে দেওয়া তোমরা নাম্বারটা দেখতে পাচ্ছ 8436913684, এই ইউপিআই আইডি তোমরা পেমেন্ট করবে এবং তার স্ক্রিনশট পাঠাবে 8617805133 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে। সেখানে কিন্তু তোমাদের গ্রুপ লিংক দিয়ে দেওয়া হবে। এছাড়া খাতা কলম বাদে তোমাদের পড়াশোনার জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন সবকিছুই কিন্তু আমাদের কোচিং সেন্টার থেকেই তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে। এছাড়াও তোমাদের জন্য থাকছে ফুললি এয়ার কন্ডিশন ক্লাসরুম, ফুললি ফ্রি ওয়াইফাই জোন। যে কোনো পরীক্ষার বা যে চাকরির পরীক্ষার প্রস্তুতি আমরা এখানে করাই তার কিন্তু 70% গ্যারেন্টি, কমনের গ্যারেন্টিও আমরা দিয়ে থাকি। ঠিক। তাহলে আর তোমাদের যদি কোনো এ বাদেও যদি কোনো কোয়ারিজ বা যদি কোনো ইনফরমেশন থেকে থাকে তাহলে এই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখছো 7384198320, এখানে কল করো বা হোয়াটসঅ্যাপ করে কিন্তু তোমাদের যে কোনো ইনফরমেশন তোমরা নিতে পারো বা কোয়ারিজ থাকলে সেগুলোকে ক্লিয়ার করতে পারো। আচ্ছা,
কাল আমাদের হয়েছে, মানে গতদিন আমাদের হয়েছে ভারত এবং ভারতের বাইরে সংগঠিত বিপ্লবী আন্দোলন। ভারত আর ভারতের বাইরে সংগঠিত বিপ্লবী আন্দোলন নিয়ে কিন্তু আমরা বিস্তারিত এর আগে পড়েছি। তার পার্ট 1 আমরা কমপ্লিট করেছি। আজকে আমাদের কিন্তু শুরু হচ্ছে পার্ট 2। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন এখানে কি দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন কিন্তু রয়েছে যে শ্যামজি কৃষ্ণ বর্মা ভারতীয় হোম রুল সোসাইটি কোথায় স্থাপন করে। শ্যামজি কৃষ্ণ বর্মা ভারতীয় হোম রুল সোসাইটিটা কোথায় স্থাপন করে। অপশন নাম্বার এ তে কি দেখতে পাচ্ছ, লন্ডন। বি তে দেখতে পাচ্ছ প্যারিস। সি তে দেখতে পাচ্ছ বার্লিন। আর ডি তে দেখতে পাচ্ছ সান ফ্রান্সিসকো। তাহলে এটা কি হয়ে যাবে, সঠিক উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে লন্ডন। শ্যামজি কৃষ্ণ বর্মা লন্ডনে 1905 খ্রিস্টাব্দে কিন্তু কি করে, এই ভারতীয় হোম রুল সোসাইটিটা প্রতিষ্ঠা করে। ভারতীয় হোম রুল সোসাইটি হলো তোমার আইরিশ হোম রুল সোসাইটি বলো বা অন্যান্য হোম রুল সোসাইটির মতোই কিন্তু একটা তোমার সোসাইটি গড়ে ওঠে। ঠিক আছে, এবং এটা কিন্তু স্বশাসনের অধিকার যে আমাদের রয়েছে সেটার জন্য কিন্তু এই সোসাইটিটাকে গড়ে তোলা হয়। শ্যামজি কৃষ্ণ বর্মা দ্বারা এই হোম রুল সোসাইটি প্রতিষ্ঠিত হয়। তাছাড়াও দাদাভাই নৌরোজি বলো, এস এন রানা বা ভিকাজি কামা এরাও কিন্তু এর সমর্থনে ছিল। ঠিক, তাহলে শ্যামজি কৃষ্ণ বর্মা লন্ডনে 1905 খ্রিস্টাব্দে এই হোম রুল সোসাইটিটা স্থাপন করে। নেক্সট কোশ্চেন দেখো, সর্বভারতীয় মুসলিম লীগ কে স্থাপন করে। সর্বভারতীয় মুসলিম লীগ কে স্থাপন করে। সৈয়দ আহমেদ খান, মোহাম্মদ ইকবাল, আগা খান না নবাব সলিমুল্লাহ খান। সঠিক উত্তর আমাদের কি হচ্ছে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু নবাব সলিমুল্লাহ খান। কত সাল, 1906 সালের 30শে ডিসেম্বর। 1906 আর 30শে ডিসেম্বর। ঠিক আছে, ভারতে যে মুসলিমদের একজন রাজনৈতিক প্রতিনিধির দরকার, ভারতে মুসলিমদের যে একজন রাজনৈতিক প্রতিনিধির দরকার, সেই প্রয়োজনীয়তা থেকেই কিন্তু এই সর্বভারতীয় মুসলিম লীগ বা অল ইন্ডিয়া মুসলিম লীগ স্থাপন করা হয়। কে করে, নবাব সলিমুল্লাহ খান। কত খ্রিস্টাব্দ, 1906 সালের 30শে ডিসেম্বর। বিশেষ করে এই প্রয়োজনটা কখন আসে, বঙ্গভঙ্গের বিরুদ্ধে ব্যাপকভাবে হিন্দু বিরোধিতার যে সময়, সেই সময় কিন্তু এর একটা প্রয়োজনীয়তা উদ্ভূত হয়। তো রাজনৈতিক ক্ষেত্রে মুসলিমদের একজন প্রতিনিধির দরকার, সেই জন্য কিন্তু অল ইন্ডিয়া মুসলিম লীগ বা সর্বভারতীয় মুসলিম লীগ স্থাপন করা হয়। বিদেশে প্রজাতন্ত্রের পক্ষপাতী সরকার কে স্থাপন করেছিলেন। বিদেশে প্রজাতন্ত্রের পক্ষপাতী সরকার কে তৈরি করেছিলেন। অপশনগুলো কি দেখতে পাচ্ছ, রাজা মহেন্দ্র প্রতাপ, সুভাষচন্দ্র বোস, রাসবিহারী বোস না কেউ নয়। এটা সঠিক উত্তর হবে কিন্তু রাজা মহেন্দ্র প্রতাপ। রাজা মহেন্দ্র প্রতাপ বিদেশে প্রজাতন্ত্রের পক্ষপাতী সরকার স্থাপন করে। সুভাষচন্দ্র বোস নয়, রাসবিহারী বোস নয়, রাজা মহেন্দ্র প্রতাপ হবে এটা সঠিক উত্তর। বাল গঙ্গাধর তিলক কোন জাতীয়তাবাদী সংবাদপত্র এনেছিলেন। কোন জাতীয়তাবাদী সংবাদপত্র নিয়ে আসে। অপশনে কি দেখতে পাচ্ছ, যুগান্তর। অপশন বি তে দেখতে পাচ্ছ কেশরী। অপশন সি তে দেখতে পাচ্ছ দেশভক্তি। অপশন ডি তে দেখতে পাচ্ছ ক্রান্তি। তাহলে এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের কেশরী। ঠিক আছে, কেশরী। এই বাল গঙ্গাধর তিলক ইনি কিন্তু একজন ভারতের তোমার পণ্ডিত, ভারতীয় পণ্ডিত বলতে পারো, আইনবিদ, তার সাথে তোমার স্বাধীনতা কর্মী। অ্যাট দ্য সেম টাইম তিনি কিন্তু ভারতের জাতীয়তাবাদী নেতা, মানে ভারতের স্বাধীনতার যেরকম স্বাধীনতা কর্মী, তেমনি তিনি কিন্তু ভারতের জাতীয়তাবাদী নেতাও। ঠিক আছে, তিনি কি করেছিলেন, তিনি জাতীয়তাবাদী সংবাদপত্র কেশরী নিয়ে আসে। আচ্ছা, এই কেশরী সংবাদপত্রের
তোমার হচ্ছে যদি বলা হয় যে কোন ভাষায় তোমার লেখা, তাহলে কিন্তু বলবে মারাঠা ভাষায়। কি ভাষায়? মারাঠা ভাষায়। ঠিক আছে, মারাঠা ভাষায়। আর একটা পত্রিকা ছিল তার কেশরী, যেরকম একটা পত্রিকার নাম, আর একটা পত্রিকার নাম হচ্ছে দি মারাঠা। ঠিক আছে, দি মারাঠা। আর সেই দি মারাঠাটা ছিল ইংরাজি ভাষায়। তাহলে বাল গঙ্গাধর তিলক আমরা কে ছিল আমরা একটু দেখে নিলাম, তার সাথে সাথে তিনি কি করেছেন। কেশরী একটা পত্রিকা, জাতীয়তাবাদী সংবাদপত্র কেশরী, সেটা মারাঠা ভাষায় লেখা। আর একটা পত্রিকার নামই হচ্ছে দি মারাঠা, কিন্তু সেটা আবার ছিল ইংরেজি ভাষায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। বাল গঙ্গাধর তিলককে কে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট নামে অভিহিত করেন? বাল গঙ্গাধর তিলককে কে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট নামে অভিহিত করেন? ভ্যালেন্টাইন চিরল, আর কি আছে? লর্ড কার্জন, ভিনসেন্ট স্মিথ, হেনরি কটন। সঠিক উত্তর কি হবে স্টুডেন্টস? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভ্যালেন্টাইন চিরল। ঠিক আছে, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, এই কথাটার অর্থ কি? ভারতীয় অস্থিরতার পিতা। ভারতীয় অস্থিরতার পিতা, যার ইংরেজি টার্মটা হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। ঠিক আছে, আরো কি? তাকে আরো সম্মানসূচক উপাধিও দেওয়া হয়। কাকে? বিজি তিলক বা বাল গঙ্গাধর তিলককে। সেটা কি? লোকমান্য। ব্রিটিশরাই তাকে কিন্তু এই উপাধি দেয়। এটার মানে কি? জনগণ দ্বারা গৃহীত। জনগণ মানে তিনি যেটা বলছেন বা তার মতবাদকে কিন্তু জনগণ কি করছে? গ্রহণ করছে। তাই জন্য বলছে যে জনগণ দ্বারা গৃহীত, তাই উপাধি দেওয়া হয় লোকমান্য বা ভারতীয় অস্থিরতার পিতা বা ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন দেখো। আমি তোমাদের একটি মুসলিম প্রদেশ দিচ্ছি, কথাটি কে বলেছিলেন? আমি তোমাদের একটা মুসলিম প্রদেশ দিচ্ছি। এ নাম্বার বলছে ফজলুল হক, বিতে বলছে লর্ড কার্জন, সিতে আছে স্ট্যাফোর্ড ক্রিপস, ডিতে আছে মাউন্ট ব্যাটেন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কিন্তু হবে আমাদের এখানে লর্ড কার্জন। সঠিক উত্তর হবে কি? লর্ড কার্জন। আচ্ছা, লর্ড কার্জনের সময়কাল কত? লর্ড কার্জন সময়কাল 1899 থেকে 1905। 1899 থেকে 1905। লর্ড কার্জন সম্পর্কে যদি একটু দেখি, তাহলে আমরা দেখব 1903 সাল তিনি কি করলেন? পুষা একটা জায়গার নাম অবশ্যই, পুষাতে একটি কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন করে। কি স্থাপন করে? কৃষি গবেষণা কেন্দ্র। 1904 সাল যদি দেখি, 1904 সালটা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ এই সময় তিনি নিয়ে আসলেন বা তার সময় পাশ হয় ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন। ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন বা ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট। আর 1905 16ই অক্টোবর কি হয়? বঙ্গভঙ্গ আন্দোলন। বঙ্গভঙ্গ আন্দোলন। ভিক্টোরিয়া মেমোরিয়াল বানানোর প্রথম চিন্তাধারা কিন্তু আসে লর্ড কার্জনের মাথাতেই। ঠিক আছে, লর্ড কার্জনের মাথাতেই কিন্তু প্রথম আসে এই চিন্তাধারা।
দেখো পরের প্রশ্নে চলো। ক্লাসগুলো কিন্তু স্টুডেন্টস তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ তোমরা যেভাবে আমাদের ক্লাস থেকে উপকার পাচ্ছ ঠিক সেভাবে কিন্তু নিজেদের বন্ধুদেরও কিন্তু হেল্প করো, ঠিক আছে? কি আছে দেখো এই প্রশ্নতে, ভারতে প্রথম কোথায় বিপ্লবী আন্দোলন দেখা দিয়েছিল? ভারতে প্রথম কোথায় বিপ্লবী আন্দোলন দেখা দিয়েছিল? কোথায় দেখা দেয়? এটা ভারতে হবে মহারাষ্ট্রে, ঠিক আছে, মহারাষ্ট্রে। তো মহারাষ্ট্রে তোমার প্রথম কিন্তু বিপ্লবী আন্দোলন শুরু হয়। ফার্কের নাম তোমাদের মনে আছে? ফার্কে, তিনি কিন্তু প্রথম মহারাষ্ট্রে কি করে এই বিপ্লবী আন্দোলনের সূচনা করে। তিনি মহারাষ্ট্রের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন এবং তিনি কিন্তু দেখেন শুরু থেকেই কিন্তু তিনি কি হয়, ব্রিটিশ বিরোধী তার মধ্যে মনোভাব তৈরি হয়। কেন? কারণ দেখা যায় যে ভারতের যে সরকারি যে কর্মীরা রয়েছে তাদের ওপরে ব্রিটিশদের একটা অবজ্ঞার মনোভাব এবং তাদেরকে উপেক্ষা করে চলা, তাদেরকে ছোট দেখানো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ফার্কের মনে ধীরে ধীরে কি হয় না ব্রিটিশদের প্রতি ক্ষোভ তৈরি করতে থাকে এবং ব্রিটিশদেরকে ভারত থেকে তোমার একেবারে উচ্ছেদ করা, এটাই কিন্তু তার ধ্যান জ্ঞান হয়ে দাঁড়ায় এবং তিনি কিন্তু প্রথম ব্রিটিশ অবসানকল্পে এই মহারাষ্ট্রে কি করে না বিপ্লবী আন্দোলন তৈরি করে, মানে বিপ্লবী আন্দোলন কিন্তু তৈরি করে, ঠিক আছে? তাহলে দেখো পরের প্রশ্ন দেখো, যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিল? যুগান্তর পত্রিকার সম্পাদক, যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিল? ভূপেন্দ্রনাথ দত্ত। ভূপেন্দ্রনাথ দত্ত। ভূপেন্দ্রনাথ দত্তকে নরেন্দ্রনাথ দত্ত বা স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত, নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দের নাম, ঠিক আছে? তার ভাই হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত। তো তিনি ছিলেন যুগান্তর পত্রিকার সম্পাদক, যুগান্তর পত্রিকার সম্পাদক। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো কি করবে না, এই প্রশ্নগুলোর সাথে যে সমস্ত নোটসগুলো আমাদের পাওয়া যাচ্ছে, মানে যখন আমরা অপশনগুলোকে ডিসকাস করছি তখন যে নোটসগুলো আমাদের উঠে আসছে সেগুলোকে কিন্তু তোমরা কপিতে নোট ডাউন করো। এতে করে কি হবে না, শুধু একটা প্রশ্ন, মানে আমরা এখানে 20টা বা 25টা যে প্রশ্নই সর্ট আউট করি না কেন তার সাথে কিন্তু তোমাদের আরো অনেক বেশি প্রশ্ন তোমরা নিজেদের থেকে প্রিপেয়ার করে নিতে পারবে, ঠিক আছে? চট্টগ্রামের পাহাড়তলিতে ইউরোপীয় ক্লাবের ওপর আক্রমণের নেতৃত্ব কে দিয়েছিলেন? প্রীতিলতা ওয়েদেদার, সূর্য সেন, অনন্ত সিং না লোকনাথ বল? চট্টগ্রামের পাহাড়তলিতে ইউরোপীয় ক্লাবের ওপর আক্রমণের নেতৃত্ব দিয়েছিল কে? প্রীতিলতা ওয়েদেদার। কত খ্রিস্টাব্দ? 1932 খ্রিস্টাব্দের 22শে সেপ্টেম্বর। 1932, 22শে সেপ্টেম্বর। 1932 খ্রিস্টাব্দের 22শে সেপ্টেম্বর প্রীতিলতা ওয়েদেদারের নেতৃত্বে বিপ্লবীরা কিন্তু কি করে চট্টগ্রামের পাহাড়তলিতে একটি ইউরোপীয় ক্লাবে আক্রমণ চালায় এবং আক্রমণ চালিয়ে কিন্তু তারা একজন ইংরেজ সাহেবকে হত্যা করেন, ঠিক আছে? এবং সেই দিনই প্রীতিলতা ওয়েদেদার কিন্তু বিষ খেয়ে নিজে আত্মহত্যা করেন, মানে তিনি ধরা পড়বেন, ধরা পড়ে তাদের হাতে প্রাণ দেবেন বা ফাঁসি হবে তার, এই অপমানের থেকে তিনি কিন্তু নিজে বিষ খেয়ে আত্মহত্যা করে। এই প্রত্যেকটা প্রশ্নের সাথে যেগুলো পাচ্ছ সেগুলোকে তোমরা নোট ডাউন করবেই। এছাড়াও কিন্তু আমাদের কোচিং সেন্টারে যে বইগুলো আছে, দেখো কলকাতা পুলিশ কনস্টেবল বলো, ঠিক আছে, ডাব্লিউবিপি কনস্টেবল, এখানে 30টা মক সেটের একটা মক টেস্টের একটা সেট বা সিরিজ দেওয়া আছে। এখানেও একটা বই আছে। তো
তো এই বা ম্যাথসের বই বলো বা যে কোনো সাবজেক্ট, যে কোনো এক্সামের জন্য তোমাদের যে সমস্ত বইগুলো প্রয়োজন, সেই যেই প্রিপারেশন আমরা দিয়ে থাকি সেই প্রিপারেশনের কিন্তু প্রত্যেকটা বইও আমাদের আছে। সেখানে প্রত্যেকটা সাবজেক্ট, যে সাবজেক্টগুলো তোমাদের এক্সামের সিলেবাসে থাকবে সেগুলো কিন্তু সেখানে ডেসক্রিপটিভ ওয়েতে দেওয়া আছে। কারণ আমরা জানি যে বর্তমান দিনে দাঁড়িয়ে আমাদের শুধুমাত্র এমসিকিউতে কিন্তু হবে না, ডেসক্রিপশনের প্রয়োজনীয়তা কিন্তু আমাদের অবশ্যই আছে। আর এই বইগুলো কিন্তু তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট এবং মিশো প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে, তোমরা কিন্তু পারচেস করে নিতে পারো। দেখো, গদর পার্টি কোথায় এবং কখন প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন কি দেখতে পাচ্ছ? অপশন এ তে আছে আমেরিকা 1913, আমেরিকা 1913 খ্রিস্টাব্দ, ইংল্যান্ড 1917 খ্রিস্টাব্দ, ডেনমার্ক 1921 খ্রিস্টাব্দ, স্কটল্যান্ড 1925 খ্রিস্টাব্দ। তাহলে এটা কি হবে? আমেরিকা, আমেরিকা 1913 খ্রিস্টাব্দ। 1913 খ্রিস্টাব্দে আমেরিকার সান ফ্রান্সিসকোতে, 1913 খ্রিস্টাব্দে আমেরিকার সান ফ্রান্সিসকোতে লালা হরদয়াল কিন্তু এই গদর পার্টি প্রতিষ্ঠা করে। ঠিক আছে, গদর পার্টি প্রতিষ্ঠা করে। আর গদর পার্টির যে তোমার পত্রিকা ছিল সেটা কিন্তু ছিল যুগান্তর। হ্যাঁ, তাহলে 1913 খ্রিস্টাব্দে আমেরিকার সান ফ্রান্সিসকোতে লালা হরদয়াল, লালা হরদয়াল কিন্তু এই পার্টিটা প্রতিষ্ঠা করে। তারপর দেখো, হোম রুল আন্দোলনের নেতা কে ছিল? হোম রুল আন্দোলনের নেতা কে ছিল? অপশনে কি দেখতে পাচ্ছ? অ্যানি বেসান্ত, বিতে দেখতে পাচ্ছ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সিতে দেখতে পাচ্ছ অরবিন্দ ঘোষ, আর বিতে কিন্তু দেখতে পাচ্ছ বিপিন চন্দ্র পাল। তাহলে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে কিন্তু অ্যানি বেসান্ত। ঠিক আছে, 1916 থেকে 1918, 1900 হোম রুল আন্দোলন 1916 থেকে 1918 পর্যন্ত 2 বছর ধরে কিন্তু চলেছিল। এই হোম রুল আন্দোলনে মনে করা হয় যে অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে ভারতের যারা শিক্ষিত, তোমার উচ্চবংশীয় এবং তোমার ইংরেজি ভাষী যারা রয়েছে তাদের সামনে ভারতীয় স্বাধীনতার আন্দোলনের একটা মঞ্চ তৈরি করেছিল এই হোম রুল আন্দোলন। আর সেই আন্দোলনের নেতা বা নেত্রী ছিলেন কিন্তু অ্যানি বেসান্ত। ঠিক আছে, অ্যানি বেসান্ত। তার সাথে আমরা কালকে এটাও পড়েছি যে অ্যানি বেসান্ত কি আমাদের যে ভারতের জাতীয় কংগ্রেস, সেই ভারতীয় যে জাতীয় কংগ্রেস মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আইএনসি, যেটা 1885 সালে প্রতিষ্ঠিত হয়, তার কিন্তু প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত, অ্যানি বেসান্ত। ঠিক আছে, দেখো তারপর তোমার কামাতা, এটা একটু উচ্চারণটা ভুল আছে, এটা হবে এটা কি? এটা একটা কানাডার নৌসেনা জাহাজ। ঠিক আছে, কানাডার নৌসেনা জাহাজ। কি হয় না তোমার কানাডার একটা নৌসেনা জাহাজ, তো তোমার আমাদের কলকাতা থেকে কিছু শিশু এই জাহাজটাতে করে তোমার মানে জাপানের এটা একটা জাহাজ অবশ্যই, তো এই জাহাজে করে তারা কানাডার উদ্দেশ্যে রওনা দিলে কানাডা সরকার কিন্তু তাদেরকে কি করে, সেখানে ঢুকতে নারাজ থাকেন, তিনি তাদেরকে ঢোকার অনুমতি দেন না। তো সেই জাহাজ আবার কলকাতা বন্দরে যখন ফিরে আসে তখন কিন্তু পুলিশের সাথে যুদ্ধ বাঁধে এবং পুলিশ কর্মী এবং জাহাজের কিছু অভিযাত্রী কিন্তু এখানে তোমার মারা যায় বা নিহত হয়। এটাই কামাগাতামারু তোমার ঘটনা।
মহাত্মা গান্ধীর সাথে লবণ সত্যাগ্রহে কে নেতৃত্ব দিয়েছিলেন? মহাত্মা গান্ধীর সাথে লবণ সত্যাগ্রহে কে নেতৃত্ব দিয়েছিল? অপশন নাম্বার এ তে কি দেখতে পাচ্ছ? অ্যানি বেসান্ত। বি তে দেখতে পাচ্ছ মৃদুলা মৃদুলা সারাভাই। সি তে দেখতে পাচ্ছ মুথুলক্ষ্মী। আর ডি তে দেখতে পাচ্ছ সরোজিনী নাইডু। সঠিক উত্তরটা কি হবে? মহাত্মা গান্ধীর সাথে লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দেয় কে? সঠিক উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে এখানে অ্যানি বেসান্ত। কে হবে? অ্যানি বেসান্ত মহাত্মা গান্ধীর সাথে লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দেয়। আচ্ছা, লবণ সত্যাগ্রহ কি বলো? 1930 সাল, 1930 সালের 12ই মার্চ, 1930 সালের 1930 সালের 12ই মার্চ 1930 সালের 12ই মার্চ কিন্তু কি হয়, এই যে তোমার লবণ সত্যাগ্রহ বলো বা ডান্ডি অভিযান বলো, সেটা কিন্তু গান্ধীজি শুরু করেন। ঠিক আছে, গান্ধীজি শুরু করেন। গান্ধীজি এটা কোথা থেকে শুরু করে? গুজরাটের আমেদাবাদের তার যে সবরমতী আশ্রম ছিল সেখান থেকে কিন্তু তারা পায়ে হেঁটে এই আন্দোলনটা শুরু করে এবং 24 দিনে প্রায় 240 মাইল পথ পায়ে হেঁটে অতিক্রম করে তারা কোথায় এসে পৌঁছায়? ডান্ডি গ্রামে এসে পৌঁছায় এবং সেখানে আইনকে অমান্য করে, লবণ আইনকে অমান্য করে তারা কিন্তু কি করে? এই সমুদ্রের জল থেকে বিনা করে লবণ তৈরি করে। এবং শুধু গান্ধীজি নয়, এই সত্যাগ্রহ বা এই আন্দোলনে কিন্তু ভারতের বহু মানুষ অংশ নেয়, মানে গান্ধীজির সাথে কিন্তু অংশ নেয়। এটা কিন্তু একটা আইন অমান্য আন্দোলন। শুধু মহাত্মা গান্ধী নয়, ভারতীয়রাও কিন্তু আইন অমান্য করে সেই বিনা করে লবণ তৈরি করে। এবং এই আইন অমান্য আন্দোলন ব্রিটিশ সরকারকে বুঝিয়ে দিয়েছিল যে ভারতীয়দের মনে বা ভারতের স্বাধীনতার জন্য তাদের যে চিন্তাধারা, মানে তোমার ভারতীয়দের যে চিন্তাধারা, সেটা কিন্তু এখন বদলে গেছে। ঠিক আছে, তো যা সরি, এটা অ্যানি বেসান্ত নয়, এটা হবে আমাদের সরোজিনী নাইডু। ঠিক আছে, এটা সরোজিনী নাইডু হবে। সরোজিনী নাইডু মহাত্মা গান্ধীর সাথে লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন সরোজিনী নাইডু। আর শুরু হয় কবে? 1930 সালের 12ই মার্চ। 24 দিনে 240 মাইল পথ পায়ে হেঁটে তারা কিন্তু ডান্ডি গ্রামে পৌঁছায় এবং সেখানে কিন্তু তারা সমুদ্রের জল থেকে বিনা করে লবণ তৈরি করে। এটা আইন অমান্য আন্দোলন। ঠিক আছে, এবং এই লবণ সত্যাগ্রহ কিন্তু আমাদের ভারতের স্বাধীনতার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। পরেরটা দেখো, বলছে যে 1940 খ্রিস্টাব্দে আচার্য বিনোবা ভাবে কোথা থেকে আলাদাভাবে সত্যাগ্রহ আরম্ভ করেছিলেন? কি বলছে? যে 1940 খ্রিস্টাব্দে আচার্য বিনোবা ভাবে কোথা থেকে আলাদাভাবে সত্যাগ্রহ শুরু করেছিলেন? গুজরাটের নাদিয়াদ, মহারাষ্ট্রের পাওনার, তামিলনাড়ুর আদিয়ার, না অন্ধ্রপ্রদেশের গুন্টুর? তাহলে কোথা থেকে হবে? সঠিক উত্তর কিন্তু হবে মহারাষ্ট্রের পাওনার। মহারাষ্ট্রের পাওনার থেকে কিন্তু আচার্য বিনোবা ভাবে আলাদাভাবে একটা সত্যাগ্রহ আন্দোলন শুরু করে। গুজরাটের নাদিয়াদ, তামিলনাড়ুর আদিয়ার বা অন্ধ্রপ্রদেশের গুন্টুর থেকে নয়। আচ্ছা, কোন প্রস্তাবে মহাত্মা গান্ধী বলেছিল যে এটা একটা ভেঙে যাওয়া ব্যাংকের পুরাতন চেক? ভেঙে যাওয়া ব্যাংকের পুরাতন চেক। বলছে যে সিমন কমিশন, মানে এটা সাইমন কমিশন হবে, সাইমন কমিশন, ক্যাবিনেট মিশন, ক্রিপস মিশন, না ওয়াভেল প্ল্যান? সঠিক উত্তরটা কি হবে? ক্রিপস মিশন। ঠিক আছে, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস তিনি
তোমার হচ্ছে ভারতে আসেন তোমার উইলস্টন চার্চিলের তোমার প্রতিনিধি হয়ে, ঠিক আছে। তো তার যে প্রস্তাব, সেই প্রস্তাবকে কিন্তু মহাত্মা গান্ধী বলেছিল যে এটা একটা তোমার আহ ভেঙে যাওয়া ব্যাংকের একটা পুরাতন চেক। আবার অনেক জায়গায় দেখতে পারবে দেউলিয়াপনা ব্যাংকের মেয়াদোত্তর একটা চেক, মানে মেয়াদ পেরিয়ে গেছে এরকম একটা চেক, তার প্রস্তাবকে বলেছিল গান্ধীজি। পরের প্রশ্ন দেখো, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বইটির লেখক কে ছিল? মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বইটার লেখক কে ছিল? অরবিন্দ ঘোষ, বাল গঙ্গাধর তিলক, এম কে গান্ধী না বিনোবা ভাবে? সঠিক উত্তর আমরা জানি এম কে গান্ধী বা মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। মাই এক্সপেরিমেন্ট মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, ঠিক আছে, এই বইটার লেখক ছিল এম কে গান্ধী। পরের প্রশ্ন দেখো, গান্ধীজির বিদেশি দ্রব্য বয়কট আন্দোলনের ভিত্তি কি ছিল? গান্ধীজির বিদেশি দ্রব্য বয়কট আন্দোলনের ভিত্তি কি ছিল? সম্পূর্ণ স্বাধীনতা, অপশন বি তে দেখতে পাচ্ছি ব্রিটিশ বিরোধী মানসিকতা, ছোট শিল্পের উন্নতি না রাজ্যের অধিকতর উন্নতি? তাহলে বিদেশি দ্রব্য বয়কট আন্দোলনের ভিত্তি ছিল ছোট শিল্পগুলোর উন্নতি, ঠিক আছে। বয়কট মানে কি? বারণ করা, না করে দেওয়া। গান্ধীজি চেয়েছিলেন যে ভারতবর্ষের মানুষজন যারা তোমার ইংরেজদের যে বিভিন্ন জিনিস, মানে ব্রিটিশ কোম্পানিতে তৈরি হওয়া জিনিস, ধরে নাও যে ওদের যে মেশিনারিজ ছিল সেখানে তৈরি হওয়া তোমার কাপড়, হ্যাঁ, এই এই মানে তোমার কি বলবো, সেগুলো আরো তাড়াতাড়ি তৈরি হয়, সহজে তৈরি হয়, এগুলো তো ভারতের বাজারে একদম ছেয়ে গেছিল। তো গান্ধীজি সেগুলোকে বয়কট করে, এবং বয়কট করে কি করে যে না, মানুষ কি করবে, ভারতের মানুষ তারা কিন্তু তোমার হচ্ছে দেশের কাপড়ই, দেশের যে চরকা কাটার মেশিন সেখান থেকে যে সুতো বেরোচ্ছে সেই সেই সেইখান থেকে তৈরি হওয়া কিন্তু জামা কাপড়ই কিন্তু ভারতের মানুষজন ব্যবহার করবে বা ভারতীয়রা ব্যবহার করবে। এইভাবে কিন্তু গান্ধীজি নিজে আগে বিদেশি দ্রব্যকে বয়কট করে। তার কারণ তিনি চেয়েছিলেন যে ভারতের তৈরি জিনিস ভারতের মানুষরাই ব্যবহার করুক, ঠিক আছে। তো ছোট শিল্পের উন্নতির জন্য গান্ধীজি কিন্তু এই বিদেশি দ্রব্য বয়কট করেছিলেন। তারপর দেখো, চৌরি চৌরার ঘটনার পর গান্ধীজি কোন আন্দোলন প্রত্যাহার করে? চৌরি চৌরার ঘটনার পরে গান্ধীজি কোন আন্দোলনকে প্রত্যাহার করে নেয়? অসহযোগ আন্দোলন, নাগরিক অবাধ্যমূলক আন্দোলন, খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন না ভারত মুক্তি আন্দোলন? তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? চৌরি চৌরা, ঠিক আছে। গান্ধীজি সবসময় অহিংসার নীতিতে বিশ্বাসী ছিলেন, কিন্তু তোমার এই চৌরি চৌরা নামক একটা জায়গায় মানে গান্ধীজির নেতৃত্বে যারা চলতেন সেই সমস্ত ভারতীয়রাই একজোট হয়ে কিন্তু কি করে, বা বিপ্লবীরা কিন্তু একজোট হয়ে চৌরি চৌরার যে থানা ছিল সেই থানা শুদ্ধ মানে থানাতে থাকা সমস্ত পুলিশদেরকে সহ কিন্তু সেই থানাটাকে জ্বালিয়ে দেয়। এই ঘটনায় গান্ধীজি খুব ক্রুদ্ধ হন এবং তিনি কিন্তু অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে নেন, ঠিক আছে, যে অসহযোগ আন্দোলন কিন্তু আর চলবে না। কারণ তিনি সবসময়, গান্ধীজি কিন্তু সবসময় অহিংসার নীতিতে বিশ্বাসী ছিলেন। ভারত কবে স্বশাসিত রাজ্যে পরিণত হয়? স্বশাসিত রাজ্য মানে ভারত নিজের রাজ্য নিজেই শাসন করবে, মানে রাজ্য বলতে এখানে ভারত নিজের দেশ বা তোমার নিজের সবকিছু নিজেই শাসন করবে। এটা তারা কবে করে? 15ই জানুয়ারি 1947, 15ই আগস্ট 1947, 15ই আগস্ট 1950 না 15ই অক্টোবর 1947?
অবশ্যই 15ই আগস্ট 1947, যেদিন আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, সেদিন থেকেই ভারত কিন্তু একটা স্বশাসিত রাজ্যে পরিণত হয়। আজকে লাস্ট প্রশ্ন দেখো, কে গান্ধীজিকে অর্ধ উলঙ্গ ভিক্ষুক বলে অভিহিত করেছেন? ঠিক আছে, অর্ধ উলঙ্গ অনেক জায়গায় পাবে, অর্ধ নগ্ন ভিক্ষুক বলে অভিহিত করেছেন। এটার অপশনে কি দেখতে পাচ্ছ? লর্ড মাউন্ট ব্যাটেন, লর্ড হেস্টিংস, উইলস্টন চার্চিল, চার্চিল না জিন্নাহ? এটা কে হবে? উইলস্টন চার্চিল, উইলস্টন চার্চিল। ঠিক আছে, তিনি কি করে? তিনি কিন্তু গান্ধীজিকে অর্ধ নগ্ন ফকির বা অর্ধ নগ্ন ভিক্ষুক বা অর্ধ উলঙ্গ ভিক্ষুক বলেন। কারণ গান্ধীজি সব সময় সেই একটা ধুতি, মানে তার পোশাক পরিচ্ছদ, তার সেই চশমা, তার হাতে সেই লাঠি, এই সবকিছু দেখে তাকে অপমানজনক ভাবে কিন্তু উইলস্টন চার্চিল এ কথা বলে। তবে তাকে এ কথা বললেও কিন্তু গান্ধীজি এটাকে অপমানের সুরে না নিয়ে সাদরে এটা গ্রহণ করে, সাদরে গ্রহণ করে। ঠিক আছে, তাহলে উইলস্টন চার্চিল গান্ধীজিকে এ কথা বলেন। তাহলে স্টুডেন্টস, তোমাদের ক্লাস কেমন লাগছে তোমরা কিন্তু আমাদের কমেন্টে এসে জানাও। আর তাছাড়া তোমরা আমাদের সেন্টারের যে বইগুলো সেগুলো কিন্তু মিশো বলো বা ফ্লিপকার্ট বলো বা অ্যামাজন বলো, সেখানে কিন্তু অবশ্যই অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং তোমরা অনায়াসে কিন্তু সেগুলো পারচেস করতে পারো। আর তাছাড়াও তোমাদের যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ নাম্বার 7384198320, এই নাম্বারে তোমরা কল করো বা হোয়াটসঅ্যাপ করো, করে তোমাদের ইনফরমেশন থাকলে সেগুলো, কিছু যদি জানার থাকে সেগুলো জেনে নাও। আর যদি যে কোনো কিছু যদি তোমাদের ডাউট থেকে থাকে সেগুলোও কিন্তু তোমরা সেখান থেকে ক্লিয়ার করে নিতে পারো। ঠিক আছে, দেখা হচ্ছে আবার তোমাদের নেক্সট ক্লাসে। টিল দেন, টেক কেয়ার।